হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউর মোস্ট ফেভারিট চ্যানেল WBCS ফ্রেন্ডস। আজকে 2 জুলাই 2024। আমরা সহজ বাংলায় একটি বিখ্যাত ন্যাশনাল নিউজ পেপার থেকে এডিটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের যে খবরের কাগজটা থেকে আমরা আলোচনা করব সেটা তোমরা অনেকেই হয়তো পড়োনি, বাট দিস ইজ আ ভেরি এক্সেলেন্ট নিউজ পেপার। সেটা হচ্ছে দ্য পায়োনিয়ার। আর আজকে আমরা যে আর্টিকেলটা আলোচনা করতে চলেছি সেই আর্টিকেলটা কিন্তু ইকোনমিক্সের উপর একটা আর্টিকেল। আমরা এখনও পর্যন্ত কখনো ইকোনমিক্সের আর্টিকেল আলোচনা করিনি, এই প্রথম আমরা করছি। আর অর্থনীতি বা ইকোনমিক্স আমাদের সিভিল সার্ভিসের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে বেশিরভাগ ছেলে মেয়ে বা ক্যান্ডিডেট যারা আছে তারা একটু ভয় পায় ইকোনমিক্সের ক্ষেত্রে। আশা করব আজকের এই আলোচনাটার পরে তোমাদের সেই ভয়টা কেটে যাবে, কারণ আমরা সবসময় গল্পের ছলে আলোচনা করি, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের কনসেপ্ট আলোচনা করবার কোনো খামতি থাকে না। কনসেপ্ট থাকবে, কিন্তু গল্পের মধ্যে সেটাকে মালা গাঁথার মতন করে আমরা গল্পটা বলবো আর কি। সো লেটস স্টার্ট। আজকে যে টপিকটা দ্য পায়োনিয়ার থেকে আমরা নিয়ে এসেছি সেটার হেডিং হচ্ছে ফোকাস শিফটস টু প্রুডেন্ট পাবলিক ওয়েলথ ম্যানেজমেন্ট। প্রুডেন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রুডেন্ট। প্রুডেন্ট শব্দটার মানে হচ্ছে বিচক্ষণ। পাবলিক ওয়েলথ, পাবলিক ওয়েলথ বলতে এখানে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানির কথা বলা হয়েছে। সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে কোম্পানিগুলো আছে, আন্ডারটেকিংগুলো আছে, যেটা কেন্দ্রীয় সরকার রান করে, সেইগুলোর কথা বলা হয়েছে। যেমন তোমরা সবাই জানো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যেমন আমরা জানি ONGCর নাম জানি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। আমরা NTPCর নাম জানি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে, বা আমরা কোল ইন্ডিয়া লিমিটেডের নাম জানি। আমরা BPCL, ভারত পেট্রোলিয়াম, যাদের ওই পেট্রোল পাম্প আমরা দেখি না, BP পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম, সেই BP, কিংবা IOC, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই যে বড় বড় কোম্পানিগুলো, যেগুলো কিনা ভারত সরকারের ম্যাক্সিমাম শেয়ার সেখানে আছে, অংশীদারিত্ব আছে, সেইগুলোকে বলা হয় পাবলিক ওয়েলথ। কারণ আমরা জানি সরকার যে কাজকর্ম করে সেটা পাবলিকের মানিতে করে। তাহলে সরকার যদি এই কোম্পানিগুলো রান করছে, তার মানে কি এগুলো তো পাবলিকেরই মানি, পাবলিকেরই ওয়েলথ, সেই জন্য এগুলোকে বলা হয় পাবলিক ওয়েলথ। তো যাই হোক, আমাদের এই হেডিংটা বলছে দ্য গভর্নমেন্টস ফোকাস নাও শিফটস টু প্রুডেন্ট পাবলিক ওয়েলথ ম্যানেজমেন্ট। অর্থাৎ সহজ বাংলায় সরকার পাবলিক ওয়েলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। অর্থাৎ আরও সহজভাবে বললে, এই যে কোম্পানিগুলোর আমি কিছু কিছু উদাহরণ দিলাম, এগুলো বহু আছে। এই কোম্পানিগুলোকে তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, ভাগ করে দেওয়া হয় মহারত্না, নবরত্না কোম্পানি, মিনিরত্না কোম্পানি, ওগুলো সব হচ্ছে সরকারের কোম্পানি, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে এই কোম্পানির যে অ্যাফেয়ার, সেগুলোকে ম্যানেজ করবার ক্ষেত্রে সরকার বর্তমানে কিছু বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। আশা করি বোঝা গেল। এইবার প্রতিবারের মতোই এটা, এই যে আর্টিকেলটাকে আমরা 5টা সিনপসিসে ভাগ করেছি। প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশান দেখব, ঠিক আছে, সেটাই আরেকটু ভালো করে আলোচনা করব যে কিসের পাবলিক ওয়েলথ ম্যানেজমেন্ট, হ্যাঁ, কেন সেখানে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, কী বিচক্ষণতা, আগে কী করতো এখন কী করছে, সেটাকে ইন্ট্রোডাকশান দেবো, আরও সহজ হয়ে যাবে গল্পটা। তারপর আমরা দেখব জার্নি অফ ডিসইনভেস্টমেন্ট। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই আজকের আর্টিকেলটা হচ্ছে ডিসইনভেস্টমেন্টের উপরে। ডিসইনভেস্টমেন্ট কথার সহজ বাংলা মানে হচ্ছে অংশীদারিত্ব বিক্রি করা, ঠিক আছে। তোমার নিজস্ব ধরো একটা বাড়ি আছে, তাদের 100% তোমার শেয়ার, এবার তুমি সেটা তোমার ছোটো ভাইকে সেই বাড়ির একটা ঘর লিখে দিলে, 10% অংশীদারিত্ব লিখে দিলে, সো দ্যাট ইজ ডিসইনভেস্টমেন্ট। মানে সহজ বাংলা উদাহরণ দিচ্ছি। তাহলে সেই যে ডিসইনভেস্টমেন্ট সরকার করে থাকে, সরকার নিশ্চয়ই শেয়ার বিক্রি করে এইসব কোম্পানিগুলো, এটা আমরা সকলেই জানি যে শেয়ার বিক্রি করতেই পারে কাউকে একটা। তো সেই ডিসইনভেস্টমেন্টটা যে সরকার আজকাল করছে, তাতে কিছু বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, মানে দুমদাম বিক্রি করে দিচ্ছে না। ওকে, তাহলে আমরা দেখব যে জার্নি অফ ডিসইনভেস্টমেন্ট, এই ডিসইনভেস্টমেন্ট কবে থেকে শুরু হয়েছিল, অংশীদারিত্ব বিক্রি করা কীরকম কীরকম টার্গেট রেখেছে বিভিন্ন সময় সরকার, সেই টার্গেট সফল করতে পেরেছে কিনা, মানে বিক্রি করে বিক্রয় মূল্য সঠিকভাবে পেয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি দেখব। তারপরে আমরা দেখব গভর্নমেন্টের পলিসি অফ ডিসইনভেস্টমেন্ট কী আছে, কী ধরনের পলিসি। সরকার যা কিছুই করে সেটা একটা পলিসি ভিত্তিক হয়, মানে মন করলেই কালকে বিক্রি করলাম এমন তো ব্যাপার নয়। তো সেই পলিসির একটা পর্যালোচনা আমরা করব। চতুর্থত আমরা দেখব দ্য প্রসেস অফ ডিসইনভেস্টমেন্ট। এই যে ডিসইনভেস্টমেন্ট বা অংশীদারিত্ব বিক্রি করা, তার পদ্ধতিটা কী, কীভাবে, মানে কারা সেটাকে পর্যালোচনা করে, ঠিক আছে। ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স সেটাতে কী দেখে, সেক্রেটারি বা যারা বিউরোক্র্যাট আছেন, হ্যাঁ, আমলা যারা আছেন তারা কী দেখেন, মন্ত্রীদের কী ভূমিকা, এই ধারে প্রসেসটা আমরা দেখব। আর সব শেষে আমরা ম্যাটারটাকে কনক্লুড করবো। সো নাও লেটস জাম্প টু দি আর্টিকেল। প্রথমেই আমরা দেখছি ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানে বলছে দ্য কারেন্ট গভর্নমেন্ট ইজ রিভিউইং দি এক্সিস্টিং ডিসইনভেস্টমেন্ট পলিসি। তাহলে সরকারের একটা ডিসইনভেস্টমেন্ট পলিসি ছিল বরাবর,
সেই ডিসইনভেস্টমেন্ট পলিসিটাকে সরকার বর্তমানে রিভিউ করছে। ওকে, এটা ফাঁকা করে দিলাম। তাহলে বর্তমানে সরকারের যে এক্সিস্টিং ডিসইনভেস্টমেন্ট পলিসি ছিল সেটাকে সরকার রিভিউ করছে, এবং রিভিউ করার ফলে কি হচ্ছে, শিফটিং ইটস ফোকাস ফ্রম সেলিং অফ সিপিএসইউ টু প্রুডেন্সিয়াল পাবলিক ওয়েলথ ম্যানেজমেন্ট। অর্থাৎ এতদিন সরকার বিক্রি করে দিত ব্লাইন্ডলি, মানে ডিসইনভেস্ট করে দিত, কিন্তু বর্তমানে সরকার আর সেইভাবে অন্ধভাবে বিক্রি করতে চাইছে না, একটু ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন বা একটু বিচক্ষণভাবে সেটা করতে চাইছে। ঠিক আছে, এবারে তাহলে প্রথমে আমি একটু বলে রাখি যে ডিসইনভেস্টমেন্ট কথাটার মানে কি, এটা আমাদের জানতে হবে। ডিসইনভেস্টমেন্ট মানে আমি বলেছি অংশীদারিত্ব বিক্রি করা, সেটা এখানে লেখা রয়েছে সেল অফ গভর্নমেন্ট শেয়ার্স ইন সিপিএসইউ মানে হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, মানে ওই কোম্পানিগুলো মিনিরত্ন, মহারত্ন, নবরত্ন যেসব কোম্পানি আছে, এনটিপিসি, ওএনজিসি, কোল ইন্ডিয়া লিমিটেড, বিপিসিএল, ঠিক আছে, এই কোম্পানি। তার যখন একটা শেয়ার বিক্রি করা হয়, লেটসে কোনো একটা কোম্পানি তার 5% শেয়ার সরকার কোনো একটা প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দিল, ঠিক আছে, তাহলে সেটা হলো ডিসইনভেস্টমেন্ট, 5% শেয়ার বিক্রি হয়ে গেল। আচ্ছা, এছাড়াও আরও দুটো টার্ম আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদের একটু অনুরোধ করবো, আজকে যখন আমাদের এই গল্প তোমরা শুনছো, আমি যেখানে যেখানে বলবো যে এই জিনিসগুলো মনে রাখো, সেগুলো তোমরা কিন্তু একদম মাথাতে গেঁথে নেবে, ঠিক আছে। দরকার হলে আমার এই লেকচারটা একটু স্টপ করে 2-3 বার একটুখানি নিজের মতন বলে নেবে সেই শব্দগুলো, তাহলে মাথাতে গেঁথে যাবে। তাহলে প্রথম যেটা আমি তোমাদের বলবো, ডিসইনভেস্টমেন্ট, এটা একটু মানে মনে রাখতে হবে। ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে ছোটো ছোটো শেয়ার বিক্রি করা, 5%, 10%, 7% এরকম। এইবার আরেকটা টার্ম যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটাকে হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট, এবং তৃতীয় যে টার্মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন। দেখো, স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে যখন অন্তত পক্ষে 25% শেয়ার বিক্রি করে দিচ্ছে, 25 বা 25-এর বেশি, তখন সেটাকে বলে স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট। একটু মাথা লাগালেই বুঝতে পারবে যে 1%, 2% এসব তো খুব কম, তাই সেগুলোকে বলা হচ্ছে শুধুমাত্র ডিসইনভেস্টমেন্ট। কিন্তু যেই মাত্র 25%, অর্থাৎ অলমোস্ট 1/4 অফ দ্য শেয়ার ছেড়ে দিল, তখন সরকারের ইন্টেনশান বা মানসিকতাটা বোঝা যাচ্ছে যে সরকার আরও বেশি বিক্রির দিকে চলে যাচ্ছে। সেই জন্য 25% ছাড়িয়ে গেলেই তাকে নাম দেওয়া হয় স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট। অ্যান্ড হোয়াট ইজ প্রাইভেটাইজেশন? প্রাইভেটাইজেশন হচ্ছে বিয়ন্ড 50% যখন ছেড়ে দেওয়া হয়। কোনো একটা কোম্পানির 50%-র বেশি, লেটসে 51% শেয়ার সরকার কোনো একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিল, তখন কিন্তু সেই কোম্পানিটাকে ডিসইনভেস্ট করা হয়েছে আমরা বলবো না, বা স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট হয়েছে আমরা বলবো না, সেটা আমরা সোজাসুজি বলবো প্রাইভেটাইজ হয়ে গেল। কারণ তোমরা সকলেই জানো 50%-এর বেশি অংশীদারিত্ব যার কাছে থাকে সেই মালিক হয়। তাহলে বোঝা গেল তিনটে টার্ম, ডিসইনভেস্টমেন্ট, স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট আর প্রাইভেটাইজেশন। এইবার আমরা চলে যাই যে জার্নি অফ ডিসইনভেস্টমেন্ট, আমাদের যেটা পয়েন্ট নাম্বার 2 ছিল, এই যে জার্নি অফ ডিসইনভেস্টমেন্ট। এইখানে তোমাদের একটুখানি বুঝতে হবে যে কেন এই আজকে প্রাইভেটাইজেশন, ডিসইনভেস্টমেন্ট এই কথাগুলো বর্তমানে উঠে আসছে, আগে এই কথাগুলো কেন ছিল না। দেখো, খুব সহজভাবেই একটা জিনিস বুঝতে হবে, যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এত বড় দেশটা যখন স্বাধীন হলো, তখনও সেই সময় কিন্তু রোড, পোর্ট, কমিউনিকেশান, হাইওয়ে, রেল লাইন, এই সমস্ত কর্মর তো আশু প্রয়োজন ছিল, কারণ সবেমাত্র দেশ স্বাধীন হয়েছে, তার উপর আমরা পার্টিশনের ক্ষত বহন করছিলাম। কিন্তু সেই সময়ে দেশে কিন্তু কোনো এত বড় প্রাইভেট কোম্পানি ছিল না, এত শক্তিশালী কোনো বিজনেসম্যান ছিলেন না যিনি কিনা সারা দেশে রোড, বন্দর, কমিউনিকেশন নেটওয়ার্ক, হাইওয়ে, রেল লাইন সমস্ত কিছু করে দিতে পারেন। আজকে আমরা এসে নাম শুনছি আদানি, তারা একের পর এক পোর্ট ডেভেলপ করছেন, আম্বানি, তারা অনেক কিছুতে ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু তারা কিন্তু মনে রাখতে হবে সেই সময় কিন্তু সেই রকমভাবে প্রাইভেট সেক্টর শক্তিশালী ছিল না। ফলত যখন আমাদের স্বাধীনতা এলো, তখন সরকারকেই এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করতে হতো, এবং যেহেতু সরকার হস্তক্ষেপ করতে বাধ্য ছিল সেই সময় দেশকে ডেভেলপ করাবার জন্য, তাহলে সরকারের হাতেই যত বড় বড় সমস্ত কোম্পানি, যেগুলো স্ট্র্যাটেজিক কোম্পানি, যেমন ন্যাশনাল থার্মাল পাওয়ার, অয়েল অ্যান্ড ন্যাচারাল, তেল বার করবে খুঁড়ে, সেসব কে করবে এত বড় বড়? কিংবা ধরো কোল ইন্ডিয়া লিমিটেড, কয়লা আবিষ্কার করতে হবে দেশের কোনা কোনা থেকে, সেখান থেকে খনিজ কয়লা উৎপাদন করতে হবে, শক্তি উৎপাদন করতে হবে, ঠিক আছে, বিদ্যুৎ নিয়ে আসতে হবে সারা দেশে, এগুলো তো দক্ষযোগ্য বিরাট কাজ, এগুলো তাহলে সেই সময় কারা করবে? সরকার। ইনফ্যাক্ট তোমরা নিশ্চয়ই জানবে যে 1969 সাল পর্যন্ত, 1969 সালে তখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল, তিনি 14টি ব্যাংককে ন্যাশনালাইজ করেছিলেন। এটা মনে রাখতে হবে তোমাদের, কিন্তু ভুলবে না কখনো আর। 1969 সালে পর্যন্ত
47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, 50 সালে কনস্টিটিউশন, কিন্তু তারপরে 1969 সালে পর্যন্ত 14টা ব্যাংককে ন্যাশনালাইজ করলেন, অর্থাৎ সরকারের আওতাভুক্ত করেছিলেন ইন্দিরা গান্ধী। এবং তারও প্রায় 11 বছর পরে 1980 সালে পুনরায় 6টা ব্যাংককে উনি ন্যাশনালাইজ করেন। তাহলে আমি বোঝাতে চাইছি যে কেন ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করতে বাধ্য হচ্ছিলেন তদানীন্তন প্রাইম মিনিস্টার। তার কারণ হচ্ছে ব্যাংক হচ্ছে ফাইন্যান্সিয়াল রুট। কোনো গ্রামে যদি একটা ব্যাংকের শাখা না থাকে, তোমরা অনেকেই জানবে সেই ব্যাংকের মানুষের কী অবস্থা হয়, ঠিক? তাহলে সেই সময় প্রধানমন্ত্রী এই ব্যাংকগুলোকে, বড় বড় যে সমস্ত ব্যাংক, ধরো তোমার পিএনবি, ব্যাংক অফ বরোডা, হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলোকে যে ন্যাশনালাইজ করা হচ্ছিল, তার কারণ হচ্ছে তাদেরকে জোর করে রুরাল এরিয়াতে শাখা খোলাবার বন্দোবস্ত যাতে করা যায়। সরকারের আওতাধীন না হলে তো সরকার তাদেরকে অর্ডার দিতে পারবে না, কোনো প্রাইভেট কোম্পানিকে তো সরকার জোর করতে পারে না, তাকে ফেসিলিটেট করতে পারে, অনুরোধ করতে পারে, কিন্তু জোর করতে পারে না। কিন্তু ন্যাশনালাইজ করা অর্থাৎ নিজের কাছে নিয়ে আসা মানে তাকে সরকার জোর করতে পারে। তাহলে দেখো, ব্যাংকগুলোকে যাতে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া যায়, গ্রাসরুট লেভেলের মানুষ যাতে ব্যাংকে খাতা খুলতে পারে, সেখানে পয়সা জমাতে পারে, ইন্টারেস্ট পেতে পারে, কিংবা আরেকটা যেটাকে বলা হয় প্রায়োরিটি সেক্টর লেন্ডিং দিতে যাতে ব্যাংককে বাধ্য করা যায়। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং কাকে বলে? কৃষিক্ষেত্রের ঋণ। ব্যাংককে যদি নিজের মতন করে ছেড়ে দেওয়া হয়, ব্যাংক সবসময় বড় লোককে ঋণ দেবে, বড় বড় কোটিপতি লোককে, যারা ঋণ নেবে এবং চড়া সুদের হারে ফেরতও দেবে, তারা ডিফল্টার হবে না। কিন্তু একটা গ্রামের গরিব মানুষ, ঠিক আছে, তাকে যদি তার শস্যের ক্রপ ইন্স্যুরেন্সের জন্য সরকার লোন দেয়, তার কোনো ঠিক ঠিকানা নেই যে সেই ভদ্রলোক সেটা সে টাকাটা ফেরত দিতে পারবে কিনা। হয়তো পরের বছর শস্য উৎপাদন হলো না, হয়তো খরা হলো, অনেক কিছু সমস্যা। সেই কারণে ব্যাংককে ন্যাশনালাইজ যদি করা যায়, তাহলে কিন্তু ব্যাংককে জোর করে এই সমস্ত প্রায়োরিটি সেক্টরের মধ্যে লোন দিতে বাধ্য করা যায়, যে ভাই তোমরা দাও। যদি ব্যাংক, ওই ভদ্রলোক ঋণ ফেরত দিতে না পারেন কোনো কারণে, সরকার তোমার পিছনে আছে। বোঝা গেল? তাহলে এই কারণে 1969-1980 সালে ব্যাংক ন্যাশনালাইজেশন হচ্ছিল। কিন্তু সে তো গেল 1980 সালের কথা। আমরা নিশ্চয়ই জানি 1991 সালে আমাদের নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এলো, ঠিক? এবং নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি যখন এলো, তখন আমরা শুনলাম এলপিজির কথা, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ন্যাশনালাইজেশন মানে হচ্ছে সরকার নিজের কুক্ষিগত করে রাখবে, আর ঠিক তার উল্টো হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, অর্থাৎ প্রাইভেট সেক্টরকে নিয়ে আসো, সরকারের কুক্ষিগত করে রেখো না জিনিসপত্রকে, লিবারালাইজ করে দাও, তারা যারা নিজেদের মতো বিজনেস করতে পারেন, গ্লোবালাইজ করে দাও, ঠিক আছে? ফলত ওই 1991 সাল থেকেই কিন্তু এই যে ডিসইনভেস্টমেন্ট যে টার্ম, সেইটা প্রথম আলোচনায় আসে। বোঝা গেল? এবং শুধু তাই নয়, 1991 থেকে 92 সাল, ওই সময়টা যখনই আমাদের নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এলো, দেখা গেল 31টি পিএসইউ ধীরে ধীরে ডিসইনভেস্ট করা হলো সেই সময়। এই যে আমাদের যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম, হ্যাঁ, এই সমস্ত বড় বড় যে কোম্পানি, তার মাইনরিটি শেয়ার বিক্রি করা শুরু হলো সেই 1991-92 সাল থেকে। ন্যাচারালি, কারণ 1991 সালেই আমাদের নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এলো এবং সেখানেই এলপিজির কনসেপ্ট এলো, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তারপরেই সরকার ধীরে ধীরে স্টেক বিক্রি করতে শুরু করলো, ছোটো ছোটো করে হলো। এরপর দেখো কীভাবে ডেভেলপ হলো জিনিসটা। 1996 সালে ডিসইনভেস্টমেন্ট কমিশন বলে একটা বডি তৈরি হলো। এরপর 1996 সালেতেই ওইটাকে একটা ডিপার্টমেন্ট বানানো হলো। প্রথমে একটা কমিশন হিসাবে তৈরি হলো, তারপরে এটাকে একটা পূর্ণ ডিপার্টমেন্ট বানিয়ে দেওয়া হলো ওই সেই 96 সালে। তারপর 2001 সালে এটাকে একটা মন্ত্রক হিসাবে প্রতিষ্ঠিত করা হলো। মন্ত্রক মানে মিনিস্ট্রি, বোঝা যাচ্ছে? তাহলে ডিসইনভেস্টমেন্ট কমিশন একটা ছোটো জিনিস, তারপর তাকে একটা ডিপার্টমেন্টের স্তরে উন্নীত করা হলো একটু বড়। তারপরে দেখা গেল 2001 সালে এটাকে একটা মিনিস্ট্রি বা মন্ত্রকে রূপ দেওয়া হলো। তাহলে দেখো আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু ডিসইনভেস্টমেন্ট ব্যাপারটা। এবং শেষ পর্যন্ত 2004 সালে এই যে ডিপার্টমেন্ট অফ ডিসইনভেস্টমেন্ট, সেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে নিয়ে আসা হলো। তাহলে অর্থমন্ত্রক, এটা তো একটা বিরাট ব্যাপার যে কোনো দেশের। অর্থমন্ত্রক সারা দেশের বাজেট, সারা দেশের অর্থনৈতিক অবস্থা কন্ট্রোল করে, তার আন্ডারে ওই ডিপার্টমেন্ট অফ ডিসইনভেস্টমেন্টকে একটা মেন ডিপার্টমেন্ট হিসাবে স্থাপনা করা হলো। এটাই বর্তমানে এর অবস্থান, ঠিক আছে?
এরপর থেকে দেখো কি হয়েছে 2015-16 সাল, এগুলো একটু মোটামুটি মনে রাখবে তোমরা যে কীভাবে ডিসইনভেস্টমেন্ট বা এই যে শেয়ার সেল সরকারি কোম্পানির সেইটা কীভাবে লাইমলাইটে এলো আর কি। হ্যাঁ, সেইটার একটা হিস্ট্রি আমি তোমাদেরকে বলছি। 2015-16 সালে প্রথম একটা ডিসইনভেস্টমেন্টের টার্গেট নিল সরকার। ওকে, ভাবো এতদিন ধরে তৈরি হলো ডিসইনভেস্টমেন্ট কমিশন, তারপর মিনিস্ট্রি, তারপর তাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এইবার সরকারের এত মানে কনফিডেন্স গেইন করেছে যে একটা টার্গেট নেওয়া হলো যে এই অর্থবর্ষে 2015 থেকে 16-এর মধ্যে আমরা এত কোটি টাকার শেয়ার সেল করব। ভালো কথা। তারপরে দেখা গেল 2017-18 এবং 18-19-এও সরকার কিন্তু একটা টার্গেট রেখেছিল, এবং শুধু তাই নয়, সেই টার্গেট অ্যাচিভ হয়েছিল। এই সময়টা তোমাদের মনে রাখতে হবে, 17-18 এবং 18-19, ঠিক আছে, আজ থেকে 3-4 বছর আগে, 5 বছর আগে। সেই সময় সরকারের ডিসইনভেস্টমেন্টের টার্গেটটা সরকার কিন্তু অ্যাচিভ করতে সমর্থ হয়েছিল, মানে যতটা বিক্রি করবে হয়েছিল ততটাই করেছে। কিন্তু তারপর থেকে সমস্যার সম্মুখীন হতে শুরু হলো। তার কারণ 2020 সালে ঠিক এরপরে আসলো কি, করোনা বা কোভিডের সময় সরকারের খুবই খারাপ অবস্থা হয়েছিল সারা দেশে, তোমরা জানো, জিডিপি একদম তলানিতে এসে ঠেকেছিল। কাজেই তখন ডিসইনভেস্টমেন্ট কোথা থেকে আসবে, কে কিনবে শেয়ার? তখন দেশের অর্থনীতি তো বন্ধ হয়ে গেল লকডাউন করে, তবে তো সরকারের অবস্থা খুব খারাপ ছিল। তারপর 2021-22 সাল যখন এলো, ঠিক করোনা পরবর্তীতে, সরকার অ্যাম্বিশিয়াস টার্গেট রাখতে শুরু করলো, কারণ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ গেছে ঠিক তার আগের বছর। এখন সরকার মনে করছে বিক্রি করতে হবে, বিক্রি করলেই কোটি কোটি টাকা লাভ। কত টার্গেট রাখলো? 1,75,000 কোটি টাকা। এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু বহুবার খবরে আসে এবং এটা তোমরা আলোচনার মাধ্যমে বলতেও পারো। তোমাদের তো ওপিনিয়ন বিল্ড করাটা একটা দরকার। তোমরা মনে রাখবে যে 2021-22 সালে সরকার প্রথম ঐতিহাসিকভাবে একটা অ্যাম্বিশিয়াস টার্গেট নিয়েছিল ডিসইনভেস্টমেন্ট করা। কি না, এই বছরে আমরা আমাদের সরকারি যে কোম্পানি তার অংশীদারিত্ব বিক্রি করে 1,75,000 কোটি টাকা তুলব। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল দ্য গভর্নমেন্ট হ্যাড ফেলড। ওকে, এবং শুধু ফেল নয়, 1,75,000 কোটি টাকার জায়গায়, এটা মনে রাখার দরকার নেই, মাত্র 15,000 কোটি টাকা সরকার ঘরে তুলতে পারলো। এটা বুঝতে পারলে? তাহলে ফেলিয়ার। আবার 2022-23 সালে সরকার একটা বড় টার্গেট নিল, আগের থেকে কম, অত বড় নয়, এবারে টার্গেট রাখলো 65,000 কোটি টাকা, বাট আগেন ফেলড। ঘরে এলো হার্ডলি 31,000 কোটি টাকা। ঠিক আছে, এগুলো মনে রাখার দরকার নেই, গল্পটা বলছি। আবার মনে রাখো 2000, তাহলে কি সরকার দমে গেল? না, 2024-25 অর্থাৎ এখন বর্তমানের যে ফাইন্যান্সিয়াল ইয়ার চলছে, তাতেও সরকার একটা বিরাট টার্গেট রেখেছে 50,000 কোটি টাকা। আমরা সকলেই জানি জুলাই মাসের শেষে 22-23 তারিখ নাগাদ পূর্ণাঙ্গ বাজেট হবে। সরকার গঠন হয়েছে 18তম লোকসভা ইলেকশনের পরে। এইবারে সরকার পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আসবে। গত ফেব্রুয়ারিতে আমরা ইন্টারিম বাজেট দেখেছি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। আবার এবারে তিনিই অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামন। এবার জুলাই মাসে, মানে এখন যে মাস চলছে তার শেষ দিকে বাজেট হবে। তোমরা খেয়াল করে দেখো যে এবারে সরকার কী করে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সটে হচ্ছে একটা, দেখো এই যে হিস্ট্রিটা পড়বার সময় আমি তোমাদের কিন্তু 2021-22 সালটা মনে রাখতে বলেছি, কারণ এই সালেই সরকার সর্বপ্রথম একটা বৃহৎ টার্গেট নিয়েছিল 1,75,000 কোটি টাকার। ঠিক আছে, শুধু তাই নয়, ওই 2024-25 সাল যে, 2021-22 সাল যেটা, সেই যে বাজেটটা আর কি ওই বছরের, সেখানে কিন্তু আরও বেশ কিছু কথা বলা হয়েছিল এই ডিসইনভেস্টমেন্ট নিয়ে। যেমন কি, যে এই যে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো বিক্রি করা নিয়েই আমাদের এই আর্টিকেল আর কি, যেগুলোকে ডিসইনভেস্ট করা হবে বা প্রাইভেটাইজ করা হবে, এই নিয়েই তো আমাদের আজকের আর্টিকেল। তো সেই সিপিএসইউগুলোকে বিক্রি করবার আগে সরকার সেগুলোকে কিন্তু দুটো রকমভাবে ক্লাসিফাই করে নিয়েছিল, যে আমাদের যে কোম্পানিগুলো আছে, আইওসি, ওএনজিসি, বিপিসি, এলএইচপিসিএল, ঠিক আছে, আরও অনেক আছে, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, অনেক আছে, বহু। সেইগুলোকে সরকার দুভাগে ভাগ করেছিল। এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যখনই সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের কথা হবে, মনে রাখবে সেগুলোকে দুভাগে ভাগ করা হয়েছিল। কবে? এই 2021-22 বাজেটে। কি? একটা হচ্ছে স্ট্র্যাটেজিক, আরেকটা হচ্ছে নন স্ট্র্যাটেজিক। একটা স্ট্র্যাটেজিক, আরেকটা হচ্ছে নন স্ট্র্যাটেজিক। আচ্ছা, এবার এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। স্ট্র্যাটেজিক সেক্টর মানে কি? স্ট্র্যাটেজিক সেক্টর মানে হচ্ছে সেই সমস্ত সরকারি কোম্পানি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানি, যেগুলো কিনা অ্যাটমিক এনার্জি, স্পেস, ডিফেন্স, ট্রান্সপোর্ট, টেলিকম, পাওয়ার, পেট্রোলিয়াম, ব্যাংকিং, এই সমস্ত বিষয় নিয়ে ডিল করে।
তাহলে নাম থেকেই বুঝতে পারছো অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জি নিয়ে যে কর্পোরেশনটা ডিল করবে, ঠিক আছে, সেই কর্পোরেশন বা কোম্পানিটা ওটা একটা স্ট্র্যাটেজিক, মানে ওইটাকে স্ট্র্যাটেজিক মানে বোঝো তো, মানে যেটা অনেক বেশি দামি আমাদের অর্থনীতির ক্ষেত্রে। বা ধরো ডিফেন্সের ইকুইপমেন্ট যে কোম্পানি তৈরি করছে, হ্যাঁ, তোমার ধরো কি বলে, মিসাইল, হ্যাঁ, আমাদের রকেট লঞ্চার, বা আমাদের ধরো ট্যাঙ্ক, তার যে টেকনোলজি, সেগুলো নিয়ে যারা ডিল করছে সেই কোম্পানিগুলো অবভিয়াসলি স্ট্র্যাটেজিক। দুমদাম সেগুলোকে প্রাইভেটাইজ করে যার তার হাতে তুলে দেওয়া যাবে না, কারণ তাতে আমাদের লিকেজ হয়ে যাবে আমাদের সিক্রেট ইনফরমেশন, রাইট? ঠিক তেমনি টেলিকমিউনিকেশান, তোমরা নিশ্চয়ই জানো স্পেকট্রামের সঙ্গে জড়িত আছে। কোটি কোটি বিলিয়ন ডলারের বিক্রি হয় স্পেকট্রাম, যেটা নিয়ে 2G স্পেকট্রাম স্ক্যাম পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? এগুলো আমাদের ন্যাশনাল রিসোর্স। তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যে কোম্পানি ডিল করে সেগুলোকে বলা হয় স্ট্র্যাটেজিক। আর ঠিক তার উল্টো নন স্ট্র্যাটেজিক, সেইগুলো কি? নন স্ট্র্যাটেজিকগুলো হচ্ছে, যেমন ধরো শুনলেই তোমরা বুঝতে পারবে কোথায় অ্যাটমিক এনার্জি, ডিফেন্স, স্পেস, আর কোথায় হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মার্কেটিং ইন্ডাস্ট্রি, কনজিউমার গুডসের ইন্ডাস্ট্রি, নাম শুনেই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে 2021-22 পলিসি ছিল যে ম্যাক্সিমাম স্ট্র্যাটেজিক সেক্টরগুলোকে ডিসইনভেস্টমেন্ট করবে সরকার। এই ভাগটা করলো কেন 2021-22? কারণ 1,75,000 টাকা ঘরে তুলতে হবে, সেই টার্গেট ছিল, এবং তার বেসিসে ভাগ করা হয়েছে। এবার ভাগ করার পর কী হলো, ভাগ করার পর মানে ডিসিশান কী হলো, যে স্ট্র্যাটেজিক সেক্টরগুলোকে আমরা শুধুমাত্র ডিসইনভেস্টমেন্ট করবো, অর্থাৎ ওই কম শেয়ার বিক্রি করবো, 5%, 6%। আর যেগুলো আমাদের নন স্ট্র্যাটেজিক সেক্টর, সেগুলোকে আমরা প্রাইভেটাইজ করে দেবো, অর্থাৎ গ্রেটার দ্যান 50% শেয়ার আমরা অন্য কাউকে বিক্রি করে দেবো। সরকার হাতে রাখতেই চাইছে না নন স্ট্র্যাটেজিক সেক্টর। আশা করি বোঝা গেল। সেই কথাটাই দেখো এই নিচে এখানে 5 নম্বর পয়েন্টে আমরা লিখেছি, তোমরা দেখে নেবে। তাহলে বোঝা গেল 2021-22 সরকার 1,75,000 কোটি টাকা অংশীদারিত্ব বিক্রি করে ইনকাম করবে। এটা কিন্তু যখন ঠিক করেছে তার আগে কিন্তু কোমর বেঁধেই নেমেছে সরকার। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে একটা কথা আছে যে কেন সরকার হঠাৎ করে এই স্ট্র্যাটেজিক নন স্ট্র্যাটেজিকে ভাগ করে ডিসইনভেস্টমেন্ট করে এত এত টাকার টার্গেট রাখা কেন শুরু করেছে। তার কারণ হিসেবে দেখানো হচ্ছে যে সরকার এইভাবে ডিসইনভেস্টমেন্ট করে নিজের ফিসকাল ডেফিসিট টার্গেটটাকে পূরণ করতে চাইছে। তাহলে এখানে একটা নতুন টার্ম চলে আসলো, ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট এইটা আমাদের একটা কোর ইকোনমিক টার্ম। আশা করি তোমরা যারা বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমাদের সংবিধানে আছে, সেটা যারা পড়েছো, যাদের একটু ধারণা আছে, তারা এইটা সম্পর্কে জানো, ফিসকাল ডেফিসিট। আর যারা জানো না তাদেরকে আমি একটু রিভাইজ করিয়ে দেবো। আচ্ছা, গভর্নমেন্ট পলিসি অন ডিসইনভেস্টমেন্ট এর পরবর্তী পয়েন্ট। এখানে বলা হচ্ছে যে কোভিড যখন হলো 2020 সালের মার্চ মাসে, তোমাদের মনে থাকবে যখন লকডাউন শুরু হলো, পুরো 2020 সাল থেকেই আমরা কোভিডের চোখ রাঙানি চলছিল। সেই সময় বলা হচ্ছে ফিসকাল ডেফিসিট 9.2% হয়ে গিয়েছিল জিডিপির। জিডিপি যদি 100 টাকা হয়, তার অলমোস্ট 9.5 টাকায় ফিসকাল ডেফিসিট। ইটস আ হিউজ অ্যামাউন্ট। যেখানে ফিসকাল ডেফিসিট 4%-এর বেশি হলেই মানে হাহাকার পড়ে যায়, সেখানে 9.5%-এর কাছে ফিসকাল ডেফিসিট। তোমাদের একটুখানি মনে করিয়ে দিই যে ফিসকাল ডেফিসিট জিনিসটা কী। আমি এখানে একটু আগের পাতায় চলে যাচ্ছি, এখানে বোঝাতে সুবিধা হবে। এই জায়গাটা ফাঁকা করে নিলাম। আই উইল এক্সপ্লেন হোয়াট ইজ ফিসকাল ডেফিসিট, যেটা কিনা কোভিডের পরবর্তী সময় প্রায় 9.5% হয়ে গিয়েছিল। আচ্ছা, দেখো, বাজেট যেটা পেশ হয়, যেটা অর্থমন্ত্রী পেশ করেন, সেই বাজেটের দুটো ভাগ আমি খুব সুন্দর করে সহজ করে বলবো। একটাকে বলা হয়, এপাশেরটাকে কারেন্ট অ্যাকাউন্ট, মানে বাজেট যে পেশ করে নির্মলা সীতারামন এবারে আসবে, দেখবে একটা লাল রঙের ব্যাগ নিয়ে আসেন হাতে, বা একটা ব্রিফকেস যেটা আগে নিয়ে আসা হতো। ধরে নাও ওই ব্যাগের মধ্যে দুটো পকেট আছে। একটা পকেটকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা পকেটকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কোনোদিন ভুলবে না, এটা একদম মুখস্থ করে নেবে। আচ্ছা, এই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যেও একটা থাকে রিসিপ্ট, আরেকটা থাকে এক্সপেন্ডিচার। তাহলে রিসিপ্ট মানে হচ্ছে আমরা জানি আমদানি, আর এক্সপেন্ডিচার মানে খরচা।
ঠিক তেমনি ক্যাপিটাল অ্যাকাউন্ট যে ব্যাগের খাপটা, তার মধ্যেও একটা থাকে রিসিপ্ট আর একটা থাকে এক্সপেন্ডিচার। এই পর্যন্ত বোঝা গেল। এইবার আমি বলে রাখি, কারেন্ট অ্যাকাউন্ট, অনেকের এটা মনে প্রশ্ন থাকে যে স্যার বাজেট মানে তো টাকা পয়সা আদান প্রদান, যে এই বছরে অর্থনীতিতে কত টাকার লেনদেন হবে, তা টাকা তো টাকাই, তাকে আবার কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট করে ভাগ করা হয় কেন, এটা অনেকের মনে প্রশ্ন থাকে। এটা আমি এক কথায় উত্তর দিচ্ছি। কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে তোমার ডে টু ডে খরচা, যেগুলো আর কি শর্ট টার্ম খরচাপাতির যে টাকা, সেটাকে কারেন্ট অ্যাকাউন্ট বলা হয়। যেই মাত্র আমি তোমাদের উদাহরণ দেবো কারেন্ট অ্যাকাউন্ট রিসিপ্ট, কারেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার, তোমরা বুঝে যাবে এগুলো খুব শর্ট টার্মের টাকাটার মধ্যে রোল করে আর কি। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের খাপে যে টাকাটা থাকে সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপার। এবার আমি উদাহরণে আসি, তাহলে বোঝা গেল। যেমন একটা সহজ গল্প বলি, তোমার কাছে মনে করো 10 টাকা আছে, ঠিক আছে, তার মধ্যে 5টা টাকা ধরো প্রতিদিন তুমি 10 টাকা পাও, ওকে। এইবার তার মধ্যে 5টা টাকা তোমাকে বাবা বা মা রোজ দিয়ে দেন, তাহলে এটা শর্ট টার্ম, তুমি সকালবেলা উঠবে বাবা মা দিয়ে দেবে। আর বাকি 5টা টাকা ধরো তোমাকে সারাদিন ধরে কোনো কাজকর্ম করে রাত্রিবেলা 12টার সময় তুমি পাও, তাহলে ওই যে বাকি 5 টাকা, সেটাকে আমি ধরো বললাম ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকা, যেটা একটা লং টার্ম। আর বাবা মায়ের কাছ থেকে যেটা পেয়ে যাচ্ছ শর্ট টার্ম, সেটা ধরো কারেন্ট অ্যাকাউন্ট, ওকে। একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল। এবার আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই। দেখো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যে রিসিপ্ট আছে, এই রিসিপ্টটা আবার দু রকমের হয়। একটা হচ্ছে ট্যাক্স রিসিপ্ট, রিসিপ্ট মানে ইনকাম, আর একটা হচ্ছে নন ট্যাক্স। ট্যাক্স রিসিপ্ট আমরা সবাই জানি। ট্যাক্স রিসিপ্টটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে একটা ভাগ, কারেন্ট অ্যাকাউন্টের ট্রিতেই এটা পড়ছে। আচ্ছা, ট্যাক্স আমরা জানি ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, যত রকমের হাবিজাবি ট্যাক্স, সেটাই খাতায়। আর নন ট্যাক্স রিসিপ্ট কি, মানে সরকারের আমদানি নন ট্যাক্স কী কী, যেমন ধরো এই সিপিএসইউ আর্নিং, এই যে ওএনজিসি এনটিপিসি যেগুলোকে বিক্রি করার কথা হচ্ছে, সেই সিপিএসইউ থেকে যে আর্নিংগুলো হয়, তাদের যে ডিভিডেন্ড ফিভিডেন্ড দিচ্ছে সরকারকে, সেটা নন ট্যাক্সের মধ্যে পড়ে। আচ্ছা, লোনের ইন্টারেস্ট, মানে সরকার ধরো কাউকে একটা লোন দিয়েছে, কোনো রাজ্যকে লোন দিয়েছে, কোনো বিদেশি কাউকে লোন দিয়েছে, তার যে ইন্টারেস্ট তারা তো পে করে, যে কেউ লোন দিলে তাকে ইন্টারেস্ট দিতে হয়। তুমি যদি একটা পার্সোনাল লোন নাও, তোমাকেও ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে সরকারও লোন দেয়, রাজ্যকে লোন দিচ্ছে, সরকার কোনো কর্পোরেশনকে লোন দিচ্ছে, হ্যাঁ, কোনো কোম্পানিকে লোন দিচ্ছে, তাহলে সরকারও তো ইন্টারেস্ট নেয়, তাহলে সেই ইন্টারেস্টগুলো ঢুকছে নন ট্যাক্স। দেখো এগুলো কিন্তু ট্যাক্স নয়, ঠিক তো? আচ্ছা, তারপরে ধরো আমি বললাম ফিজ অ্যান্ড ফাইন্স, তুমি রাস্তাতে গাড়িটাকে উল্টোপাল্টা পার্ক করলে, পুলিশ এসে তোমার নামে একটা চালান কাটলো, তুমি তাহলে ফাইন দিলে, ওই ফাইনটা কোথায় যায়? ওটা তো সরকারের রিসিপ্ট, সরকারের খাতায় যাচ্ছে। ট্রেনে তুমি বিনা টিকিটে ভ্রমণ করছো, তোমাকে টিটি এসে ফাইন দিল, তো কিসের সেগুলো? সেগুলো তাহলে হচ্ছে নন ট্যাক্স আমদানি সরকারের, বোঝা গেল। এবার আমি দেখি নন ট্যাক্স কারেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কী কী পড়ে একটু দেখে নিই। কারেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে হচ্ছে, অর্থাৎ আমি বলেছি কারেন্ট অ্যাকাউন্ট মানে কি, যেই টাকাটা খুব কুইক রোল করে। কারেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ঠিক আমার এর আগের লেকচারটা তোমরা যদি শোনো, আমি বলেছিলাম যে ল অ্যান্ড অর্ডার এইটা মেনটেন করা হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব। তাহলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে কী লাগবে? পুলিশ লাগবে, পুলিশকে উর্দি দিতে হবে, পুলিশকে লাঠি দিতে হবে, হ্যাঁ, র্যাফ নামাতে হবে, র্যাফকে ঢাল দিতে হবে, বেতের ঢাল, মাথাতে তাকে হেলমেট নিয়ে দিতে হবে, তার বন্দুক দিতে হবে, তার কার্তুজ দিতে হবে, ঠিক আছে, তাকে গাড়ি দিতে হবে, বাইক দিতে হবে। তাহলে এগুলো ল অ্যান্ড অর্ডারের এক্সপেন্ডিচার তো, খরচা তো। তাহলে এগুলো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ডে টু ডে ল অ্যান্ড অর্ডারের সমস্যা রেগুলার, দৈনন্দিন। আচ্ছা, তারপর ধরো আমি বলছি সাবসিডি, ভর্তুকি। সরকার খাদ্যে ভর্তুকি দিচ্ছে, হ্যাঁ, ইরিগেশনে ভর্তুকি দিচ্ছে, কৃষিতে ভর্তুকি দিচ্ছে, হাজার রকমের ভর্তুকি। তারপর তোমার কোনো কোম্পানি কাজ করছে, সেই কোম্পানির প্রোডাকশানে তাকে ভর্তুকি দিচ্ছে, এগুলো তো দৈনন্দিন দিতে হবে, কিন্তু সেটা তো সরকারের খরচা। তাহলে সেটা পেনশন, এর মধ্যে আরেকটু ধরো যত সরকারি কর্মচারীরা অবসর গ্রহণ করছেন তাদেরকে পেনশন দিতে হচ্ছে, এ তো দৈনন্দিন হিউজ খরচা সরকারের পেনশন দিতে, ঠিক আছে। তো সেই কারণে, সেই জন্যই কেন্দ্রীয় সরকার এখন আর পেনশন দিতে চায় না, তারা ন্যাশনাল পেনশন স্কিমে শিফট করে গেছে, সেটা তোমরা যারা জানো, বা ওটা নিয়ে অন্য একদিন বলবো আমি, ন্যাশনাল পেনশন স্কিম, ঠিক আছে। কিন্তু রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখনও পেনশন দেয়, তাহলে সেটা তার একটা বিরাট বড় এক্সপেন্ডিচার। কোন এক্সপেন্ডিচার? কারেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার, ডে টু ডে। আচ্ছা, স্যালারি, যত সরকারি কর্মচারী আছে তাদের যে স্যালারি দিতে হয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার। ডিফেন্সের খরচা, হ্যাঁ, গোলা বারুদ কামান, আর্মির যত খরচা, সেগুলো সব আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই এগুলো শুনেই, যেগুলো তোমার ডে টু ডে করেই যেতে হবে, কোনো ইয়ে নেই। এবার আমরা যাই ক্যাপিটাল অ্যাকাউন্টের দিকে, যেটা আমি বলেছি কিনা একটু লং টার্ম।
ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে রিসিপ্টের মধ্যে কি আছে, এইখানে পড়ে হচ্ছে তোমার ডিসইনভেস্টমেন্ট অফ সিপিএসইউ, যেটা নিয়ে আমাদের আজকের আর্টিকেল। নিশ্চয়ই বুঝতে পারছো একটা ডিসইনভেস্টমেন্ট অফ সিপিএসইউ ইজ নট এ ইজি টাস্ক। আজকে বললাম কালকে সকালেই হয়ে গেলে এমন নয়, একটা ডিসইনভেস্টমেন্ট করতে তোমার 5 বছর 10 বছরও লাগতে পারে, বোঝা গেল। আর একটা টার্ম এখানে আছে, এটাকে বলা হয় মার্কেট বরোয়িং। সরকার বাজার থেকে চাইলেও পয়সা উঠাতে পারে, মার্কেট থেকে বড় করতে পারে, বিদেশ থেকে টাকা নিতে পারে, আমাদের যে জমানো টাকা সেখান থেকেও, পাবলিক অ্যাকাউন্ট থেকেও সরকার নিজের টাকা তুলে কিছু কাজ করতে পারে, রাস্তা বানাবে ইত্যাদি। এই যে মার্কেট বরোয়িং, এই মার্কেট বরোয়িংটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট, বোঝা গেল। অর্থাৎ সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিপ্ট যেটা কিনা সরকার বড় করে বা ঋণ নিয়ে করছে। কেন এটাকে ফিসকাল ডেফিসিট বলা হয় এবং এই মার্কেট বরোয়িংটা কেন ডেঞ্জারাস? কারণ আজকে সরকার 10,000 কোটি টাকা ঋণ নিয়ে নিল, কিন্তু সে টাকা তো ফেরত দিতে হবে সুদ সমেত, ফলত এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যার জায়গা। এবং এই মার্কেট বরোয়িংটাকে ঢাকা দেওয়ার জন্যই সরকার এই ডিসইনভেস্টমেন্ট অফ সিপিএসইউ এর রাস্তা নেয়, যে এখান থেকে টাকা তুলবো এখানে ঢালবো, এখান থেকে টাকা তুলবো এখানে ঢালবো। আশা করি বোঝানো গেল। ওকে, নাও লেটস মুভ টু দ্য নেক্সট। গভর্নমেন্টস পলিসি অন ডিসইনভেস্টমেন্ট। বলা হচ্ছে যে কোভিডের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে 9.2% হয়ে গেছে। ফলত সরকার কি করতে চেয়েছে, মার্কেট বরোয়িং করে করে এইটাকে বাড়িয়ে ফেলেছে। ফলত সরকার চেয়েছে কি, যে এই ডিসইনভেস্টমেন্ট করে করে এই 9.2%টাকে কম করবে। কিন্তু এখানে আমাদের আর্টিকেল বলছে অলদো ডিসইনভেস্টমেন্ট ওয়ার ডান ইন দ্য পাস্ট 3-4 ইয়ার্স, গত 3-4 বছর ধরে হচ্ছে, কিন্তু ইট হ্যাজ অলওয়েজ বিন ডিফিকাল্ট টু অ্যাচিভ দি টার্গেট। আমরা দেখেছি বারবার টার্গেট ফেল হয়েছে। ওকে, এবং বলছে আনলাইক ট্যাক্স রেভিনিউ যেমন সরকার যতটা ঠিক করে ঠিক ততটাই পায় সাধারণত, যে এত কোটি টাকা আমাদের ট্যাক্স আসবে, তার কাছাকাছি টাকা তুলে ফেলে। কিন্তু ডিসইনভেস্টমেন্টে কিন্তু যতবার টার্গেট করছে সরকার কিন্তু ফেলিয়ার হচ্ছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে দ্য কাম্বারসাম প্রসেস অফ ডিসইনভেস্টমেন্ট অ্যাডস টু ইট। বলছে ডিসইনভেস্টমেন্টের প্রসেস যদি আমরা দেখি যে কীভাবে হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন টার্গেট নেওয়া সত্ত্বেও ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে সরকার কিন্তু অত টাকা ইনকাম করতে পারছে না, যা টার্গেট নিচ্ছে তার কমই হচ্ছে, অথচ ট্যাক্সের ক্ষেত্রে সব ঠিক হচ্ছে। তাহলে ডিসইনভেস্টমেন্টের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এইখানে, দ্য প্রসেস অফ ডিসইনভেস্টমেন্ট। এইটা যদি তোমরা দেখো, আমরা যদি দেখি যে কী পদ্ধতিতে, তাহলেই আমরা বুঝতে পারবো যে কেন এত সমস্যা। বলছে নীতি আয়োগ, তোমরা সবাই জানো নীতি আয়োগের প্রথম কাজ হচ্ছে কোন সিপিএসইউটা বিক্রি হবে, ডিসইনভেস্টমেন্ট হবে, সেটাকে আইডেন্টিফাই করা। তাহলে একটা বিরাট সরকারি সংস্থা নীতি আয়োগ, সে সারা দেশের এত কয়েকশো সিপিএসইউ আছে, কোনটা বিক্রি হবে সেটা সিলেক্ট করবে। এটাই ইটসেলফ ইজ এ কাম্বারসাম প্রসেস, ইট উইল টেক 1 year 2 year। শুধু তারপরে না, যেই এটা কনসিডারেশন হয়ে যাবে, 2 নম্বরে হচ্ছে কোর গ্রুপ অফ সেক্রেটারিজ বা আমলা যারা আছেন, সরকারি আমলা, তারা সেই নীতি আয়োগের চুজ করে দেওয়া কোম্পানিটার পর্যালোচনা করবেন। এবং প্রেজেন্টলি এখন যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ অফ মিনিস্টার, সেই যে কোম্পানিটা বেছে দিল নীতি আয়োগ, সেটাকে স্ক্রুটিনাইজ করে এবং অ্যাপ্রুভ করে, এটাকে বলে জিওএম, মনে রাখবে। এটা হচ্ছে বড় বড় কিছু মন্ত্রী, যেমন ধরো তোমার ফাইন্যান্স মিনিস্টার থাকবেন সেই গ্রুপ অফ মিনিস্টার আর কি, জিওএম কম। ফাইন্যান্স মিনিস্টার বসলো, রোড ট্রান্সপোর্ট মিনিস্টার বসলেন, হাইওয়ে মিনিস্টার, ঠিক আছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট, সেখানকার যে মন্ত্রী আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম মিনিস্ট্রি, সেই মন্ত্রী বসলেন, বড় বড় সব মিনিস্ট্রির মন্ত্রীরা বসলেন, তারা দেখবেন যে যেটা নীতি আয়োগ বেছে দিয়েছে এটা ঠিক কিনা। আচ্ছা, তারপরে লাস্টলি তৃতীয় ফেজ, এখানেও শেষ হলো না, তারপরে তৃতীয় ফেজে ডিপমের ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, ইট ইজ ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক ম্যানেজমেন্ট। নাম শুনেই বুঝতে পারছো এটা ডিসইনভেস্টমেন্ট নিয়ে ডিল করে। ডিপম এসে বসবে এবং ডিপম এটাকে পাস করে দেওয়ার পর আলটিমেটলি দিস উইল গো টু সিসিইএ, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, যেটা ইজ হেডেড বাই তোমার ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে। তাহলে এরা দেখবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা এক্সট্রিমলি বিউরোক্রেটিক প্রসেস। আমলাতন্ত্রের মধ্যে দিয়ে মন্ত্রী, নীতি আয়োগ, গ্রুপ অফ মিনিস্টার, ইটস এক্সট্রিমলি কাম্বারসাম একটা প্রসেস, ঠিক আছে। এবং তাই নয়, বলা হচ্ছে এই আর্টিকেলে যে এই 3-4টি প্রসেস হওয়ার পরে লাস্টেও কিন্তু চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি, এরপরেও চ্যালেঞ্জ হচ্ছে কি কি, যেমন ফেভারেবল মার্কেট কন্ডিশন,
ভাই একটা বড় কোম্পানিকে বিক্রি করব বললেই তো বিক্রি করা যায় না, মার্কেট কন্ডিশন দেখতে হবে। কারণ এই কোম্পানি তো বিক্রি করা আম লেবু কলার মতো হাতে হাতে বিক্রি না, এ তো শেয়ার বিক্রি, এবং শেয়ার বিক্রি আর কি অংশীদারিত্ব, তাহলে তো মার্কেট কন্ডিশন দেখতে হবে। যেই সময় তার শেয়ার হাই বা লো সেগুলো তো কনসিডার করতে হবে। ফেভারেবল মার্কেট কন্ডিশন হবে তবেই তো বিক্রি করে সুবিধা সরকারের, নাহলে টাকা উঠবে থেকে। কিন্তু ফেভারেবল মার্কেট কন্ডিশন ইজ নট অলওয়েজ প্রেজেন্ট। ফলত হয়তো সরকার এত কিছু স্টেপ করে 3-4 বছর পর মনে করলো হ্যাঁ বিক্রি করবো, কিন্তু দেখা গেল মার্কেট কন্ডিশন ফেভারেবল নেই, আবার পিছিয়ে গেল 1-1.5 বছর 2 বছর, বোঝা গেল। আচ্ছা, রিচ বিডার চাই। বিডার মানে হচ্ছে যে কিনবে আর কি, বিডিং করছে যে, তাহলে রিচ বিডার টাকা দিতে পারবে এমন লোক চাইতো। সেই জন্যই তো আজকে আডানি আম্বানি এদের নাম ঘুরে ফিরে আসে, বিকজ দে আর রিচ বিডার্স, দে হ্যাভ ডিপ পকেটস, তাদের অনেক টাকা রয়েছে, ক্যাপিটাল রয়েছে, তারা করতে পারেন এই জিনিসগুলো, সবাইকে দিয়ে তো হবে না। আচ্ছা, তারপর হচ্ছে রেড ট্যাপিজম। সব কিছু হলো, তারপরে বিউরোক্রেটিক রেড ট্যাপিজম আমরা জানি, লাল ফিতের ফাঁসে ফাইল আটকে পড়ে গেল, এলোই না 5 বছর। এবং সব শেষে যেটা, সেটা হচ্ছে পারসেপশন। ওই যে কোম্পানিটা বিক্রি করা হবে, যেটা নীতি আয়োগ বলছে, সরকার বলছে হ্যাঁ বিক্রি করব, কিন্তু যিনি কিনবেন, ইনভেস্টার যিনি টাকাটা দেবেন সরকারকে এবং কিনে নেবেন কোম্পানিটা, তার যে পারসেপশান, তিনি কীভাবে কোম্পানিটাকে দেখছেন, তিনি হয়তো ভাবছেন এটা বাজে কোম্পানি, লস মেকিং, আমি কিছুই করতে পারবো না, এই কোম্পানি নিয়ে কিছু লাভ হবে না, তাহলে সেই পারসেপশানের ফলেও তিনি দাম দিতে চাইবেন না, বোঝা গেল। তাহলে দিজ আর দি ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য চ্যালেঞ্জেস। ঠিক এই কারণে এই এতগুলি চ্যালেঞ্জ থাকার জন্যই unlike tax, disinvestment targets are never fulfilled. ট্যাক্স কেন ফুলফিল করা যায়? কারণ ট্যাক্সের স্ল্যাব ফিক্স আছে, কত লোক ট্যাক্স দেবে ফিক্স আছে। ট্যাক্সের জন্য ইনকাম ট্যাক্স পোর্টাল ডেভেলপ করা হয়ে গেছে, অনলাইনেই ট্যাক্স ফাইলিং হয়ে যাচ্ছে, আজকে রিটার্ন চলে আসছে। কিন্তু ডিসইনভেস্টমেন্ট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ ভেরি কাম্বারসাম, ডিফিকাল্ট প্রসেস, ঠিক আছে? সেই কারণেই ফেলিয়ারটা ইনএভিটেবল। এবার আমরা চলে এসেছি কনক্লুশনে। কনক্লুশন আমরা দেখব, যিনি অথর তিনি বারবারই বলছেন যে সরকারকে এইভাবে দুমদাম সিপিএসইউ ডিসইনভেস্টমেন্ট করা উচিত নয়, কারণ সিপিএসইউ যেগুলো সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এগুলো যেন আমাদের ফ্যামিলি সিলভারের মতো, ওকে? এগুলো আমাদের ঘরের রূপো বা সোনার গয়না, যেগুলো মা মাসিরা বাঁচিয়ে রাখতে চেষ্টা করেন। কেউ কি চান নিজের হাতের চুড়িটা, নিজের ঘরের সিলভারটা, সোনাটা বিক্রি করে দিয়ে ঘর চালাতে? কেউ চান না। তাই বলা হচ্ছে যে এটাও করা উচিত নয়। তার কারণ হিসাবে লেখক দেখাচ্ছেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে 3 বছর ধরে, 2021, 22, 23, 24 ধরে ট্যাক্স টু জিডিপি রেশিও, অর্থাৎ ট্যাক্স বাই জিডিপি। তা যদি তোমার ট্যাক্স বাড়ে, অনেক লোকে যদি ট্যাক্স দেয়, তাহলে এই যে রেশিওটা বাড়বে। তা বলছে এই রেশিওটা বারবারই বাড়ছে, তা সত্ত্বেও কেন সিপিএসইউ বিক্রির দিকে সরকার ঝুঁকবে? ঠিক আছে, তারপর বলছে গভর্নমেন্ট ইজ গেটিং হায়ার ডিভিডেন্ডস ফ্রম দ্য সিপিএসইউ। বলছে সিপিএসইউ বিক্রি করে দিলে তো ওয়ান টাইম, সোনার ডিম দেওয়া হাঁস, একবারে বিক্রি করে দিলে শেষ। কিন্তু সিপিএসইগুলো তো তোমাকে ডিভিডেন্ড দিচ্ছে, তাদের যে লভ্যাংশ তার থেকে একটা পার্ট সরকারকে দেয়, কারণ তারা তো সরকারেরই কোম্পানি, তা সত্ত্বেও সরকার বিক্রি করে দিতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, তৃতীয়ত বলছে শুধু সিপিএসইউ কেন, আরবিআই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আমাদের আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, তারাও 2024-25 সালে হিউজ টাকা দিয়েছে সরকারকে অ্যাজ এ ডিভিডেন্ড। কত টাকা এটা মনে রাখতে হবে তোমাদেরকে, 2,10,000 কোটি টাকা, এত টাকা ডিভিডেন্ড দিয়েছে। তাহলে বলছে সরকার কেন সিপিএসইউ বিক্রির পেছনে পড়ে রয়েছে? এবং শুধু তাই নয়, পাবলিক সেক্টর ব্যাংক যেগুলো আমাদের অন্যান্য আছে, ঠিক আছে, এসবিআই, পিএনবি, বরোডা, যত ব্যাঙ্ক অফ বরোডা, কানাড়া ব্যাংক, তারাও হেভি ডিভিডেন্ড পে করছে, ঠিক আছে? তাই বলছে যে গভর্নমেন্ট সেই কারণেই হয়তো বা প্রেজেন্টলি গভর্নমেন্ট হ্যাজ শিফটেড টু ম্যানেজমেন্ট অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। বোঝা গেল, যেটা দিয়ে আমাদের গল্প শুরু, ফোকাস শিফটস টু প্রুডেন্ট পাবলিক ওয়েলথ ম্যানেজমেন্ট। অর্থাৎ সরকার এখন দুমদাম বিক্রি করতে চাইছে না, পাবলিক ওয়েলথ ম্যানেজ করার দিকে চলে যাচ্ছে। আশা করি বোঝানো গেল। এবং সেটা কিভাবে বোঝা যাচ্ছে, অথর এক্সাম্পল দিয়েছে যে বিপিসিএল যে কোম্পানি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, সেই ভারত পেট্রোলিয়ামকে বিক্রির কথা চলছিল 2019-20 সাল থেকে, যে আমি লিখেছি বিপিসিএল, যেটা 2019-20 সাল থেকে বিক্রির কথা চলছিল। এইবারে প্রথম এসে সরকার কিন্তু ইট হ্যাজ ড্রপড দ্য প্ল্যান অফ সেলিং বিপিসিএল। এবং শুধু তাই নয়, 2024-25 সালের বাজেট হয়ে যাওয়ার পরে আমাদের যিনি ফাইন্যান্স সেক্রেটারি, তার নাম হচ্ছে টিভি সোমনাথ, আমাদের যে গত 1 ফেব্রুয়ারি 2024 ইন্টারিম বাজেট হয়েছে, তারপরে কিন্তু টিভি সোমনাথ টিভিতে বলেছিলেন গভর্নমেন্ট নো লঙ্গার ভিউজ ডিসইনভেস্টমেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ব্যালেন্সিং দ্য বাজেট।
অর্থাৎ সরকার এখন আর বাজেটের ফিসকাল ডেফিসিট ব্যালেন্স করবার জন্য ডিসইনভেস্টমেন্টকে রাস্তা হিসাবে দেখছে না। তাহলে এটাই কিন্তু আমাদের একটা পলিসি শিফটকে ঘোষণা করে। আগে যেমন আমরা দেখি 2014-15-16 সাল থেকে সরকার দুমদাম বিক্রির দিকে যাচ্ছিল এবং শেষকালে এসে সেটা ফাইন্যান্স ফিসকাল ডেফিসিটকে ব্যালেন্স করবার জন্য ফ্যামিলি সিলভারগুলোকে বিক্রি করতে চাইছিল। এবারে টিভি সোমনাথ নিজে স্বয়ং ফাইন্যান্স সেক্রেটারি তিনি বলেছেন যে না, কিন্তু তারপরেও দেখা গেছে 2024 সালে সরকার একটা টার্গেট রেখেছে, যেটা আমি আগে আলোচনা করেছি। 2024-25 সালেও সরকার একটা 50,000 কোটি টাকার টার্গেট রেখেছে ডিসইনভেস্টমেন্টে। ওকে, তাই শেষ পর্যন্ত কনক্লুশনে যেটা এখানে বলা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে, এই কথাটা খুব সুন্দর, এটা তোমরা কোট করতে পারো, যে গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস ইন রানিং বিজনেসেস। সরকারের কাজ কি? সরকারের কাজ প্রাইভেট সেক্টরকে জায়গা করে দেওয়া, তাদেরকে ফ্যাসিলিটেট করা, ঠিক আছে? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের জামানা চলছে। সরকারের কিন্তু কোনো বিজনেস রান করবার প্রধান বিজনেস হওয়া উচিত নয়। অর্থাৎ কিনা সরকার কিন্তু প্রাইভেটাইজ হয়তো করবে না, কিন্তু একটুখানি তোমার শেয়ার বিক্রি করে, যাকে তোমার বলে হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, সেটা করতে পারে। এটাই কনক্লুশনে বলা হচ্ছে যে র্যাম্পেন্ট সেল না করে ছোটোখাটো সেল করে দরকার মতন টাকা ডিসইনভেস্টমেন্ট থেকে নিয়ে, যেটা কিনা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট, সেটা সরকার করতেই পারে। এবং তার থেকেও বড় যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে বিউরোক্রেটিক রেড টেপ, যেটা লাল ফিতার ফাঁস, সেইটাকে কম করতে পারে সরকার। আর অন্যদিকে যে সিপিএসইগুলো এতদিন বিক্রি করবার দিকে নজর ছিল, সেইগুলোকে বিক্রি না করে, এগুলো তো পাবলিক ওয়েলথ, এগুলোকেই বলা হয় পাবলিক ওয়েলথ। যে কোনো সরকারি জিনিসই পাবলিক ওয়েলথ, কারণ পাবলিকের টাকায় সেগুলো চলে। সেই পাবলিক ওয়েলথকে বিক্রি না করে, অর্থাৎ প্রাইভেটাইজ না করে, রাদার এই পাবলিক ওয়েলথগুলোকে ম্যানেজ করার দিকেই ঝোঁকটা দেওয়া উচিত। সেই জন্যই আমাদের এই আজকের আর্টিকেল ছিল ফোকাস শিফটস টু প্রুডেন্ট পাবলিক ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড নট প্রাইভেটাইজেশন। আশা করি আমরা এটা বোঝাতে পারলাম তোমাদেরকে। সো তোমরা এটা রিভাইজ করো। Thank you and goodbye. We will get a beautiful topic next time.